রায়হানের কথা কর্ণপাত হওয়া মাত্রই শ্রাবু তড়িৎ বেগে চোখ খুলে সামনে তাকাতেই তার চেহারার বিস্ময় ছেয়ে যায়। বাড়ির বাহিরে যেমন ভয়ঙ্কর, ঠিক তেমনি ভেতরেরটা সুন্দর। পুরো বাড়ি আধুনিকতার ছোঁয়া। বাড়ির বাহির থেকে দেখলে কে বলবে এই বাড়ির ভেতরটা এত সুন্দর? রাজকীয় সব জিনিসপত্র দেখে মনে হচ্ছে যেন কোনো রাজার বাড়ি। আবার পুরো বাড়িটাই সাজানো ফেরিং লাইটিং, তারপর বেলুন, ফুল, আরও বিভিন্ন কিছু দিয়ে। শ্রাবু অবাক চোখে চারপাশটা পর্যবেক্ষণ করার মাঝেই তার শরীরে অসংখ্য লাল গোলাপ ফুলের পাপড়ি পড়তে থাকে উপর থেকে। শ্রাবু প্রথমে অবাক হলো, নেনো সেকেন্ডের মাথায় দু হাত মেলে হাসি মুখে উপরে তাকিয়ে থাকে। প্রায় মিনিট পাঁচেক ফুলগুলো পড়ে, পুরো ড্রয়িং রুম ভরে যায় গোলাপের পাপড়িতে। ফুল পড়া শেষ হতেই রায়হান হাঁটু গেড়ে বসে পড়ে শ্রাবুর সামনে। শ্রাবু প্রথমে সেটা খেয়াল না করলেও রায়হানের ডাকে সামনে তাকায়। রায়হান একটা ডায়মন্ডের রিংকের বাক্স খুলে শ্রাবুর সামনে ধরে বলে, আমার হলদিয়া পাখি, জীবনের প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আমার এই হৃদয় শুধু তোকেই চেয়েছিল। আমার অপূর্ণ জীবন তোকে পেয়েই পূর্ণ হয়েছিল। সে 21 বছর আগেই আজ আবার নতুন করে পূর্ণতা পেল। আমার ভালোবাসার রানী, কখনো মুখ ফুটে বলা হয়নি আমি তোকে ভালোবাসি। ভালোবাসি শব্দ প্রকাশ করা যতটা সহজ, ভালোবাসা ততটাই কঠিন। আমার তোর প্রতি এই অবসেশন, আসক্তি, পাগলামো করাটা যদি হয় ভালোবাসা, তাহলে আমি রায়হান চৌধুরী মিসেস শ্রাবন্তী চৌধুরীকে ভীষণ ভালোবাসি। আমার ২৬ বছর জীবনের ২১ বছরের আসক্তি তুই। ভালোবাসি তোকে হলদিয়া, ভীষণ ভালোবাসি তোকে। কথাগুলো বলতে বলতে রায়হান শ্রাবুর আঙ্গুলে আংটিটা পরিয়ে দেয়। রায়হান উঠে দাঁড়ানোর সাথে সাথেই শ্রাবু রায়হানকে জড়িয়ে ধরে বলে, আপনি আমার প্রথম প্রণয়ের পুরুষ। আপনি আমার কিশোরী বয়সের আবেগ। আপনি আমার মনে প্রথম ফোটা প্রেমের ফুল। আপনাতেই আমার সুখ, শান্তি, আপনার বক্ষস্থল আমার নিরাপদ আশ্রয়। আমিও আপনাকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি আপনাকে, আমার আমার প্রেমিক পুরুষ রায়হান চৌধুরী। শ্রাবুর কথাগুলো শেষ হতেই রায়হান শ্রাবুকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। এভাবে কতক্ষণ ছিল কারো জানা নেই। নীরবতা ভেঙে রায়হান বলে, তা মিসেস চৌধুরী, শুধু মুখে মুখে ভালোবাসবেন নাকি একটু আদরও করবেন? দেখুন মিসেস চৌধুরী, এখন আর লজ্জা পেলে চলবে না। আমি কিন্তু আজ আমার হক পূরণ করেই ছাড়বো। 6 বছর আগের বিয়ে করা বউকে দ্বিতীয়বার বিয়ে করলাম। বাসর আমার দুটো পাওনা। রায়হানের এমন কথায় শ্রাবুর লজ্জায় কান গরম হয়ে যায়, গাল দুটো লাল হয়ে আসে। সে আরো ঘুটিয়ে যায় রায়হানের বক্ষতলে। তাকে এমন করতে দেখে রায়হান বলে, আমার কিন্তু বেশ প্রেম প্রেম পাচ্ছে। শ্রাবু এবার রায়হানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলে, ধ্যাত, সরুন তো, অসভ্য পুরুষ, একটু লজ্জা নেই। রায়হান মুচকি হেসে বলে, বউ, লজ্জা থাকাটা কি বেশি জরুরি? না মানে লজ্জা থাকলে আমার পরবর্তী প্রজন্ম আসবে কিভাবে বলো? শ্রাবু আর কিছু না বলে সামনে এগিয়ে যায়। রায়হানও শ্রাবুর পিছে গিয়ে কোমর জড়িয়ে ধরে। শ্রাবু কেঁপে ওঠে রায়হানের ঠান্ডা হাতের স্পর্শে। রায়হান পেছন থেকে শ্রাবুকে জড়িয়ে রেখে শ্রাবুর উন্মুক্ত কাঁধে শব্দ করে চুমু খায়। এতে শ্রাবুর সর্বাঙ্গ কেঁপে ওঠে। রায়হান নেশালো কণ্ঠে বলে, বউ, রাতে খেয়েছিস? শ্রাবু কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, না, খাইনি। তাহলে আমাকে আগে খাবি নাকি খাবার আগে খাবি? রায়হানের কথা শোনা মাত্রই শ্রাবুর চোখ বড় বড় হয়ে যায়। এ লোক বলছে কি ওনাকে নাকি খাবে? এটা কোনো কথা? শ্রাবুর রায়হান ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলে, আপনি তো এতটা নির্লজ্জ ছিলেন না। এই লন্ডনের কালচার আপনাকে নির্লজ্জ করে দিছে একদম। আর বাজে কথা বলবেন না, আমার খুব খিদে পেয়েছে। রায়হান আর শ্রাবু মিলে বসে পড়ে ডাইনিং টেবিলে। রায়হান রাজকে নিয়ে আগে থেকে এসব প্ল্যানিং করে রেখেছিল, তাই খাবারের ব্যবস্থাও করে রেখেছিল। দুজনে খেতে বসলে শ্রাবু আলাদা প্লেট নিতে নিলে রায়হান বাধা দিয়ে নিজ হাতে খাইয়ে দেয়। খেতে খেতে শ্রাবুর চোখে পানি চলে আসে। তা দেখে রায়হান উদ্ঘৃণ্য হয়ে বলে, সুইটি, কাঁদছিস কেন? কি হয়েছে? ঝাল লেগেছে অ্যাঞ্জেল? বল আমায় কি হয়েছে পাখি? শ্রাবু দুহাতে চোখ মুছে রায়হানের দিকে তাকিয়ে বলে, আজ 6টা বছর পর আবারও এই হাতে আমার মুখে আদরের সাথে খাবার উঠল।
কতদিন অপেক্ষায় ছিলাম এই দিনটার। 6টা বছরের একটা দিন আমি পেট ভরে খেতে পারিনি। কিভাবে পারবো বলুন? আমাকে সকালে দুপুরে রাত খাইয়ে দেওয়ার জন্য তো এই হাতটা ছিল না। আপনি তো জানেন, আপনার হাতে না খেলে আমার পেট ভরতো না। তবুও কত কষ্ট বুকে নিয়ে নিজ হাতে খেয়েছিলাম। শ্রাবু কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে। রায়হান আলতো হেসে শ্রাবুকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে বলে, আমার পাগলিটা এইভাবে কাঁদে না পাখি। এই তো আমি আবার তোর কাছে এসে গেছি সারা জীবনের জন্য। এবার থেকে রোজ আমি খাইয়ে দিব, এখন কান্না না করে খেয়ে নে। শ্রাবু আর কিছু বলে না। রায়হান শ্রাবুর মাথায় চুমু খেয়ে মুখে হাসি রেখে শ্রাবুকে খাইয়ে দিতে থাকে। শ্রাবু কিছু একটা মনে পড়তেই আবারও রায়হানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এই বাড়িটা কার? আর এই বাড়ির বাহির থেকে দেখলে তো মনে হয় পুরা বাড়ি, কিন্তু ভেতরে এমন রাজকীয় সাজ কেন? রায়হান শ্রাবুর মুখে খাবার তুলে দিতে দিতে বলে, প্রথমত আমি একজন সিক্রেট মাফিয়া এবং গ্যাংস্টার জগতের বাদশা। আমার নিরাপত্তার জন্য সরকার নিজেও অবদান রাখে, কারণ আমাদের মতো মাফিয়াদের দ্বারাই তাদের 80% কাজ উসুল হয়। পুরো মাফিয়া জগতে মিস্টার আরসি এর নাম চলে। আমার 4 বছরের এই পথ চলা খুব অল্প হলেও আমার কাজকর্মের দক্ষতা দেখলে যে কেউ বলবে আমার এই জগতে পদার্পণ হয়েছে 1 যুগ আগে। এখন আমার মাফিয়া নামটাও রিভিল হয়ে গেল। বাংলাদেশে আমার বিজনেস লেভেল টপ নাম্বার 1, আর দ্বিতীয়তে আছে এসকে কোম্পানি, মানে খান বাড়ির বিজনেস। বাংলাদেশে আমার কোম্পানিগুলো আরসি কোম্পানি নামে চলে। আমাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, শুধু নামই শুনেছে। আর এই বাড়ি আমার নিজেরই, তবে সেটা লন্ডনের সরকারের তত্ত্বাবধানে করা। আর এই বাড়ির বাহির থেকে পুরা বাড়ি করে রাখার কারণ আমার শত্রুরা যাতে এখানে আসলেও এটা চিনতে না পারে। তবে এই পুরো জঙ্গলটাই সিল করা, এখানে মানুষজন দিনে আসতেও ভয় পায়। আমি কি বলেছি তুই বুঝতে পেরেছিস? এতক্ষণ শ্রাবু শুধু হা করে রায়হানের কথাগুলো শুনে গেছে, কিন্তু তার কথার একটা মানেও বুঝে নাই। তাই সে মাথা নাড়িয়ে বোঝায় সে কিছুই বুঝেনি। তাই রায়হান হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তোর মোটা মাথায় এসব ঢুকবে না। পড়ালেখাটা বাদ না দিয়ে এখনো পড়ালেখাটা করলে তোর এই গোবর মাথায় সব কথা ঢুকতো। তাই বাদ দে, শুধু জেনে রাখ এটা আমারই বাড়ি। শ্রাবু রায়হানের কথায় কাঁদো কাঁদো ফেস করে রায়হানের দিকে তাকায়। রায়হান শ্রাবুকে খাইয়ে মেডিসিন খাইয়ে নিজেও খেয়ে নেয়। রাত প্রায় 3টা বাজে। রায়হান কিচেনের বেসিনে ডিশ ওয়াশ করছিল, তখনই শ্রাবু কিচেনে ঢুকে রায়হানকে পেছন থেকে জড়িয়ে ধরে। রায়হান ডিশ ওয়াশ শেষ করে ঘুরে শ্রাবুর দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলে, আজ রাত স্মরণীয় করতে হবে বউ। আজ আর তোকে এক চুলো ছাড় দিব না। আমার 26 বছরের পুরুষত্ব জানান দিচ্ছে। আমার সামনে আয় দাঁড়িয়ে থাকা আমার সামনে আয় দাঁড়িয়ে থাকা নারীটাকে গভীরভাবে ছুঁয়ে দিতে। সুইটি, আজ আমার ছোঁয়া তোর সহ্য করে নিতে হবে। তোর শরীরের প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় আজ আমি আমার চিহ্ন আঁকবো। আমি যেখানে ছুঁয়ে দিব সেখানেই আজ ক্ষত করে পুড়ে ছাড়বো। কান্না করলেও আজ ছাড়া পাবি না অ্যাঞ্জেল। রায়হানের কথায় শ্রাবু আলতো হেসে বলে, আজ ছাড় চাইবও না। আপনার প্রতিটা ছোঁয়া আমি গভীরভাবে নিজের মাঝে সহ্য করে নেব। রায়হান শ্রাবুকে কোলে তুলে কিচেনের ক্যাবিনেটের উপরে বসিয়ে দেয়। তখনই ড্রয়িং রুমের টিভির পাশের সাউন্ড বক্সে গান বেজে ওঠে। রায়হান নেশালো কণ্ঠে গানের সাথে তাল মিলিয়ে নিজেও গাইতে থাকে। শ্রাবু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রায়হানের দিকে। গান গাইতে গাইতে রায়হান শ্রাবুর অধরে নিজের অধর চেপে ধরে। উত্তেজনায় শ্রাবুর বুক ওঠানামা করছে। মিনিট 5 পর রায়হান শ্রাবুর অধর ছেড়ে গলায় মুখ ডুবায়। দুজনের নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে, সাথে দুটো দেহের একসাথে মিশে যাওয়ার উত্তেজনা। রায়হান শ্রাবুর গলা থেকে হালকা করে মাথা উঁচু করে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দেয়। শ্রাবুর সর্বাঙ্গ ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে রায়হানের ছোঁয়ায়। রায়হান একটানে শ্রাবুর বুকের উপর থেকে শাড়ি ফেলে দেয়। তারপর আস্তে আস্তে গলায় চুমু খেতে খেতে নিচে নেমে তারপর শ্রাবুর বক্ষ উন্মুক্ত করে দেয়। শ্রাবু উত্তেজনায় রায়হানের মাথা চেপে ধরতেই রায়হানের মুখ গিয়ে লাগে বক্ষের নরম মাংসে। এতে শ্রাবু আরো কেঁপে ওঠে, তার নিঃশ্বাসের গতি আরো বেড়ে যায়। রায়হানের মুখ শ্রাবুর বক্ষের নরম মাংসে লাগতেই তার পুরো শরীর শিহরণ বয়ে যায়। সে নেনো সেকেন্ডে তাকিয়ে থেকে এক হাতে ধরে মুখে পুরে নেয়।
শ্রাবুর শরীরের কম্পন যেন বেড়েই চলছে। রায়হান শ্রাবুর বক্ষস্থল ছেড়ে উন্মুক্ত উদরে নেমে আসে। রায়হান জিভ দিয়ে শ্রাবুর নাভিতে লেহন দিতেই শ্রাবুর রায়হানের চুল এক হাতে খামচে ধরে। এতেই যেন রায়হান আরও বেসামাল হয়ে যায়। শ্রাবুর শরীর ছেড়ে দিয়ে কিচেন কাউন্টারে শুয়ে পড়ে। রায়হান ধীরে নেমে যায় নিচে। তারপর মিনিট পাঁচেক পর মাথা উঁচু করে নেশালো কণ্ঠে বলে, জান একটু ব্যথা লাগবে, সহ্য করে নিস। কথাটা বলতে বলতেই রায়হান শ্রাবুর দু পা ফাঁক করে আর কিছু কমুনামা সরম করে। শ্রাবু মৃদু চিৎকার করে ওঠে। তার চোখের কান্নিস বেয়ে অশ্রু ঝরতে থাকে। সে দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করার চেষ্টা করে। এভাবেই গানের তালে তালে মিশে যায় দুটো দেহের দুটো আত্মা। রাত প্রায় শেষ প্রহরের রায়হান ক্লান্ত হয়ে শ্রাবুকে নিয়ে কিচেন ফ্লোরেই শুয়ে পড়ে। কিছুক্ষণ নীরব থেকে রায়হান শ্রাবুর কপালে চুমু খেয়ে বলে, জান ভালো লেগেছে? রায়হানের এমন কথায় শ্রাবুর লজ্জায় মরি অবস্থা। এমনিতে তার পুরো শরীর ব্যথা হয়ে আছে। শরীরে রায়হানের দানবীয় একটা শাক। ব্যথায় শরীর নড়ানোই দুষ্কর। তার চোখ বেয়ে এখনো পানি পড়ছে। আর এই লোক তাকে আরো লজ্জায় ফেলছে। শ্রাবুকে নিজের বক্ষতলে লজ্জায় আরো গুটিয়ে যেতে দেখে বলে, সুইটি লজ্জা পাচ্ছিস কেন? আমার নতুন প্রজন্মকে আনতে হবে তো। লজ্জা পেলে চলবে না। এখন থেকে প্রতি রাতে এমন আদর সোহাগ চলবে। তুই রেডি থাকিস। শ্রাবুর শরীর ব্যথায় কুকড়ে যাচ্ছে দেখে রায়হানের নিজেকে বাহবা দিতে মনে মনে বলে, যাক, আমার পুরুষত্ব এবার কামাল করেই দিলে। জোচ্চোর মহিলা আমার সাথে সংসার করবে না। এবার সংসার না করে কোথায় যাবি আমিও দেখব। কথাটা ভাবতে ভাবতে মুচকি হাসে রায়হান। তবে সেটা শ্রাবুর আড়ালে। রায়হান শোয়া থেকে উঠে শ্রাবুকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায়। দুজনে এখন পবিত্র হতে হবে। শ্রাবু রায়হানের কোলে থেকেই নেতিয়ে পড়েছে। তার শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। রায়হান রুমে এসে শ্রাবুকে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। শ্রাবুকে আঁকড়ে ধরে রায়হান শাওয়ারের নিচে দাঁড়ায়। রায়হান শ্রাবুকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে শাওয়ার ছেড়ে দেয়। ঠান্ডা পানির স্পর্শ গায়ে লাগতেই শ্রাবু রায়হানের পিঠ খামচে ধরে। শরীর ব্যথায় আর লজ্জায় যেন তার প্রাণ যায় যায় অবস্থা। রায়হান খুব যত্ন সহকারে শ্রাবুকে গোসল করিয়ে ওয়াশরুমের বাথটবে উপর বসিয়ে নিজেও গোসল সেরে নেয়। গোসল সেরে শ্রাবুর দিকে তাকাতেই রায়হান দেখতে পায় শ্রাবু থরথর করে কাঁপছে আর কাচের দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখ আধবোজা হয়ে বসে আছে। রায়হান গোসল সেরে কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে নেয় আর শ্রাবুকে বাথ টাওয়ালে মুড়িয়ে নেয়। রায়হান শ্রাবুকে কোলে নিয়ে বেডে এনে শুয়ে দেয়। তারপর নিজেই শ্রাবুকে একটা গাউন পরিয়ে দেয় আর নিজেও ট্রাউজার আর টি শার্ট পরে নেয়। রায়হান শ্রাবুর দীঘল কালো লম্বা চুলগুলো বেডের সাইড থেকে ফ্লোরে নামিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। তারপর বেড সাইড ড্রায়ার থেকে পেন কিলার আর পিল খাইয়ে দেয় শ্রাবুকে। তারপর নিজেও শ্রাবুর অপর পাশে গিয়ে কমফোর্টার দুজনের শরীরে জড়িয়ে শ্রাবুকে একদম নিজের সাথে মিশিয়ে শুয়ে পড়ে। শ্রাবুর রায়হানের বক্ষের উষ্ণতা পেয়ে বিড়াল ছানার মতো আরও ঘুটিয়ে যায় রায়হানের বক্ষতলে। মিনিটের ভেতরেই দুজনে গভীর ঘুমে তলিয়ে যায়। আচ্ছা মেঘবতী, এই দুইটা কোথায় গেল বলো তো? রুম যেভাবে সাজিয়েছিলাম সেভাবে আছে। তাহলে কি শালাবাবু মধু খেতে পারিনি? হাই হাই, আমার শালিকার কপাল মনে হয় পড়ল। মেঘবতী, শালাবাবুর আবার মেইন পয়েন্টে কোনো ঝামেলা নেই তো? সাইফুলের কথা শুনে সূর্য রীতিমতো থতমত খেয়ে যায়। তার সামনে তার ছোট্ট ভাইয়ের সমস্যার কথা বলছে এই বদলোকটা। সে দাঁত কটমট করে সাইফুলের দিকে তাকিয়ে বলে, তোমাকে আমি ঝাঁটাপেটা করবো অসফল? ও আমার ছোট ভাই হয় আর তুমি কিনা আমাকে এইসব জিজ্ঞেস করছো? সূর্যের কথায় সাইফুল জিভে কামড় দিয়ে কান ধরে সূর্যের পিছু পিছু হাঁটতে হাঁটতে বলে, সরি মেঘবতী, আমি ভুলে গিয়েছিলাম। আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম তো সকাল সকাল তাদের দেখার, কিন্তু দুজনেই তো উধাও। তুমি আর ভালো হবে না সাইফুল। ওরা আমার ছোট, তার মানে তোমারও ছোট। তুমি ওদের জিজু হয়ে এইসব বলছো কিভাবে? সো হোয়াট, আমি জিজু বলেই তো ওদের সাথে মজা নিব। আমিও তো দেখতে চাই যে শালাবাবুর আমার থেকে বেশি শক্তি নাকি। সাইফুল চুপ করবে তুমি? ওকে, চুপ করলাম। এই মায়াবতী, শোনো না, বলো শুনছি। কাল তো আমাদেরও একটা বাসর করার দরকার ছিল। আমার আগে যদি শালাবাবু বাবা হয়ে যায় তাহলে আমার মান সম্মান থাকবে না তো। চলো না রুমে যাই। সাইফুল, আরে চিল্লাচ্ছ কেন? তুমি এখান থেকে যাবে? আমি কিন্তু এখন তোমাকে লাথি মেরে সিঁড়ি থেকে ফেলে দিব। না যাচ্ছি।
সাইফুল আর সূর্যকে বিরক্ত না করে রুমে চলে যায়, আর সূর্য তার যাওয়ার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, পাগল লোক একটা। তারপর নিজেও চলে যায় কিচেনে। মূলত তারা ঘুম থেকে উঠেই করিডোর ধরল, নিচে আসার সময় দেখতে পায় রায়হানের রুমের দরজা খোলা। তাই তার কৌতূহল বশত উকি দেয়, দেখে তারা দুজনই নেই। সেই জন্য সাইফুল সূর্যকে এসব বলেছিল। রাফিদ হচ্ছেটা কি বলো তো? সকাল 8টা বেজে গেছে, এখনো কি শুয়ে থাকা মানায়? ওনারা কিচেনে আর আমি শুয়ে আছি। আপাইও নিশ্চয়ই এতক্ষণে উঠে গেছে। ছাড়ো বলছি, সবসময় জড়াজড়ি না করলে হয় না বুঝি? রাফিদ বিথির কথাগুলো শুনে আরো দৃঢ়ভাবে জড়িয়ে ধরে বিথির গলার ভাঁজে নাক ঘষে ঘুম জড়ানো নেশালো কণ্ঠে বলে, এমন করছো কেন? আর একটু ঘুমাতে দাও বউ। কাল তোমার ছোট ভাই বাসর করে এখনো ঘুমাচ্ছে নিশ্চয়ই, তাহলে আমি কেন বাসর করে ঘুমাতে পারবো না? প্লিজ রোদ, তেমন করো না সোনা। রাফিদের এমন কথায় তবদা খেয়ে যায় বিথি। এই লোক বলে কি? বিথি ভ্রু কুঁচকে রাফিদকে বলে, আমাদের বাসর হয়েছে? রাফিদ একইভাবে বিথির গলার ভাঁজে নাক ঘষে বলে, হলো তো। তাহলে বিয়ের রাতে কি হয়েছিল? ওইটা তো ট্রায়াল ছিল। রাফিদের কথায় বিধির চোখ বড় বড় হয়ে যায়। বাসর রাতে নাকি সে ট্রায়াল করেছে, এটা কোনো কথা হলো? বিথি দাঁতে দাঁত পিষে বলে, তাহলে এতদিন কি ছিল? ওইগুলো তো পাক্কা হওয়ার জন্য প্র্যাকটিস ছিল, আর আজ বাসর হলো। হায় আল্লাহ, এই নির্লজ্জ লোকটাকেই কেন তুমি আমার কপালে জোটালে? আমার মতো সাদাসিধে মেয়ের জীবনে এমন একটা নির্লজ্জ লোক দেয়া কি খুব প্রয়োজন ছিল? কথাগুলো বলে বিথি এক প্রকার জোর খাটিয়ে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে এসে দেখে রাফিদ এখনো ঘুমাচ্ছে, তাই তাকে আর না ডেকে সেও নিচে চলে যায়। হৃদয়, আম্মু কিন্তু এবার সত্যি বকবে আমাকে। এক্ষুনি আমার নিচে যেতে হবে। আজ রিসেপশন ভুলে গেলে নাকি? আর পাখিকেও ডেকে তুলতে হবে। একটু পর পার্লারের লোক চলে আসবে। আর তুমি এখন ফালতু কি সব আবদার করে বসছো? সুমাইয়ার কথা হৃদয় শুনলো কিনা কে জানে। সে ঘুম জড়ানো কণ্ঠে বলে, সুমুর বাচ্চা, আমার বেবি চাই। আমার আগে যদি রায়ান বাবা হয়ে যায় তাহলে তোকে আমি চিবিয়ে খাবো, বেয়াদব মহিলা। কাছে রাখছি, কাছে আয়, একটুকুই তো আদর করব। হৃদয়ের কথায় নাক মুখ কুঁচকে হৃদয়ের থেকে সরে যায় সুমাইয়া। এতে হৃদয় চোখ পিটপিট করে খুলে সুমাইয়ার দিকে তাকায়। সুমাইয়া হৃদয়কে তাকাতে দেখে মুখ ভিংসি কেটে বলে, লজ্জা থাকা দরকার। সকাল সকাল আজগুবি আবদার। বাচ্চা চাই বেশ ভালো কথা, এখন এসব আবদার করার মানে কি? ছোট লোক কোথাকার। তুই মহিলা, ছোট লোক, স্বামী কষ্ট বুঝিস না। আয় সোনা, কাছে হয়, একটু আদর করি। তুমি শোনা দূরে থাকো, এখন আমার মুড নেই। আয় সুমু, কাছে শোনো, একটু আদর করব। ধ্যাত, এখানে থাকাই যাবে না। সুমাইয়া কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে নিচে চলে যায়। আর তার যাওয়ার দিকে তাকিয়ে হৃদয় বলে, ড্রয়িং রুমের সোফায় গালে হাত দিয়ে বসে আছে সাইফুল, রাফিদ আর হৃদয়। তারা কিছু একটা ভাবছে। সাইফুল ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে। হৃদয় বিরক্ত হয়ে বলে, সাইফুল হৃদয়ের কথার করুণ চোখে তাকিয়ে বলে, আর বলো না শালাবাবু, তোমার বোন আমাকে একটু বুঝে না। তার কথায় ফোড়ন কেটে রাফিদ বলে, আমার বউ তো আমাকে বুঝে না। হৃদয় হতাশার নিঃশ্বাস ফেলে বলে, আমার বেয়াদব মহিলা, বউটাও আমাকে বোঝে না। তাদের কথার মাঝেই রাজ হাই তুলতে তুলতে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে তারা তিনজন গালে হাত দিয়ে বসে আছে। তাদের দেখে রাজ ভ্রু কুঁচকে তাদের কাছে গিয়ে সোফায় বসে বলে, কি ব্যাপার, আজ তো রিসেপশনে সবার মন খারাপ কেন? কি হয়েছে সবার? রাজের কথায় রাফিদ বলে, বিয়ে করো, পরে বুঝবে ভাই। রাফিদের কথায় রাজ কপাল কুঁচকে বলে, মানে? মানে খুব সহজ, বিয়ের পর বউদের পাওয়ার বেড়ে যায়, স্বামীদের একটু বুঝে না। ও এই ব্যাপার। আমি ভাই সিঙ্গেল মানুষ, আমার এত প্যারা নাই। সিঙ্গেল লাইফে বেশ ভালোই আছি। রাজের কথায় সাইফুল তেতে উঠে বলে, একদম স্যারের মতন বধ হয়েছ। গুড, এভাবেই চালিয়ে যাও। মিতু আসুক, তারপর তোমার মজা বোঝাচ্ছি। কে কার মজা বুঝাবে জিজু? মিতু সবেমাত্র সিঁড়ি বেয়ে নামছিল। সাইফুলের কথা কর্ণ গহ্বরে যেতেই মিতু সাইফুলকে এই কথা বলে। মিতুর গলা শুনে সবাই মিতুর দিকে তাকে ঠোঁট বাঁকিয়ে হাসে। রাজ মিতুকে দেখে চুপসে যায়। রাজের চুপসানো দেখে সাইফুল ভ্রু উঁচিয়ে বলে, রাজ ভাই, ভালো আছো তুমি?
রাজ আমতা আমতা করে জোরপূর্বক হেসে বলে। হ্যাঁ ভাই, খুব ভালো আছি। তাদের কথার মাঝেই মিতু আবার বলে। কি হলো বড় জিজু? বললেন না তো কার মজা বুঝাবি? ও এমনি বলেছিলাম মিতু, তুমি কিচেনে গিয়ে বলো তো আমাদের সবাইকে কফি দিতে। মিতু আর কিছু না বলে চলে যায় কিচেনে। এতে রাত যেন হাফ ছেড়ে বাঁচে। তাকে এমন করতে দেখে উপস্থিত তিনজনই ঠোঁট টিপে হাসে। কিছুক্ষণের মধ্যেই সূর্য, বিথি, মিতু আর সুমাইয়া সবার জন্য কফি নিয়ে আসে। তারপর সবাই একসাথে সোফায় বসে কফি খেতে থাকে। নীরবতা ভেঙে সাইফুল বলে। সকাল 9টা বেজে গেল, ওই দুইটা এখনো আসছে না কেন? পাপা আর মামা জানলে তো রাগারাগি করবে, কিন্তু বাড়িতে ওনাদের হচ্ছিল না তাই বাইরে গেছে। সাইফুলের কথা শেষ হতে পাশ থেকে রাজ সোফায় গা এলিয়ে দিয়ে সরল ভঙ্গিতে বলে। স্যার বনুকে নিয়ে পার্সোনালভাবে সময় কাটাতে চলে গেছে। রাজের কথা শোনা মাত্রই সবাই রাজের দিকে ঘুরে তাকায়। সবাইকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে রাজ আমতা আমতা করতে থাকে। তখনই রাফিদ বলে। ওরে শালার ভাই, তাড়াতাড়ি বলো তোমার স্যার কোথায়? কোথায় আবার? দেখি গিয়ে কোথায় পরে রোম্যান্স করছে। ওরে শালার ভাই, তুমি সব জানতে? হ্যাঁ জানতাম তো, ইভেন এটাও জানি স্যার বনুকে নিয়ে রাতেই বেরিয়ে গেছে। তা তোমার স্যার কোথায় গেছে বলে ফেলো। আমি জানি না কোথায় গেছে। তাহলে ঝটপট তোমার স্যারকে ফোন করো। রাফিদের কথা শোনা মাত্রই রাজ শুকনো ঢোকিলে। তাকে এমন করতে দেখে রাফিদ ফোন করার জন্য তাড়া দেয়। রাজ না পেরে রায়হানকে ফোন দেয়। দুবার রিং হওয়ার পর রায়হান ফোন ধরে কিছু বলার আগেই রাজ লাউড স্পিকারে ফোনটা রেখে বলে। স্যার আজ রিসেপশনে আপনি এখনো আসছেন না কেন? সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আর বনু কোথায়? রায়হান বিরক্তিতে কপাল কুঁচকে বলে। তোমার পিছন দিয়ে আমি শ্যুট করে দিব আমার আরামের ঘুম হারাম করার জন্য। রাতে খুব পরিশ্রম করেছি, শরীর ক্লান্ত, ঘুমাচ্ছি। আর তোর বোন আমার পরিশ্রমের ফল নিতে না পেরে নেতিয়ে পড়ে ঘুমাচ্ছে। রায়হানের কথায় উপস্থিত সবাই কেসে ওঠে। রাজ সবার দিকে তাকে বোকা হাসে। সবার আওয়াজ পেয়ে রায়হান রাজকে বলে। সময় মতো পৌঁছে যাব, বিরক্ত করিস না। ঘুমাতে দে বউ, আমার বড্ড ক্লান্ত। এখন না ঘুমালে রাতে আবার আমার পরিশ্রম সহ্য করতে পারবে না। এখন ঘুমিয়ে সুস্থ হয়ে নিক। রায়হান এমনভাবে কথা বলছে যেন ফোনের ও পাশের মানুষগুলোর আওয়াজ সে পায়নি। রায়হানের কথা শুনে মেয়েরা যে যার মতো উঠে চলে যায়। এখানে থাকা মানি এই নির্লজ্জদের সামনে হেনস্থা হওয়া। সাইফুল ফট করে রাজের হাত থেকে ফোনটা নিয়ে বলে। শালাবাবু, মধুর টেস্ট কেমন ছিল? রায়হান ঠোঁট টিপে হেসে ঘুমন্ত শ্রাবুর কপালে অধর ছুঁয়ে বলে। ফার্স্ট ক্লাস, এই মধু অমৃত স্বাদের জিজু। ওদের কথা শুনে হৃদয় কেসে ওঠে। সাইফুল বিরক্ত হয়ে কপাল কুঁচকে তার দিকে তাকায়। হৃদয় সাইফুলের হাত থেকে ফোন নিয়ে রায়হানকে বলে। ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি বাসায় আয়। স্যার, হৃদয় তুই আমাকে এসব কি বলস? ঢং তো মেয়েরা করবে, আমি কেন করতে যাব? লাথি মারবো তোকে আমি। তাড়াতাড়ি পাখিকে নিয়ে বাসায় আয়। পাপা আর আব্বু বাগানের দিকে আছে, এরই মধ্যে চলে আয়। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই আসছি। রায়হান ফোন কেটে দিয়ে পাশে রেখে শ্রাবুকে শক্তভাবে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় আবেশে। প্রায় 10টার দিকে পিটপিট করে চোখ খুলে শ্রাবু। নিজেকে অচেনা জায়গায় পেয়ে কিছুক্ষণের জন্য সব ভুলে যায় শ্রাবু। মিনিট 2-এর পর আচমকা শ্রাবু চোখ খুলে আশেপাশে তাকিয়ে রায়হানকে খুঁজে, কিন্তু রায়হান রুমে নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। শ্রাবুর রাতের কথা মনে পড়তেই লজ্জায় কম্পিউটারের নিচে মুখ লুকিয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ পর রায়হান কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে আরেকটা দিয়ে মাথা মুছতে মুছতে রুমে এসে দেখে শ্রাবু কমফোর্টার দিয়ে মাথা পর্যন্ত ঢেকে রেখেছে। রায়হান বুঝে যায় শ্রাবু উঠে গেছে। রায়হান শ্রাবুর কাছে গিয়ে আস্তে করে শ্রাবুর মুখের সামনে থেকে কমফোর্টার সরিয়ে বলে। হার্ট, লজ্জা পাচ্ছিস? শ্রাবু চোখ খিচে বন্ধ করে রেখে মাথা নাড়িয়ে বুঝায় লজ্জা পাচ্ছে। তাকে এমন করতে দেখে রায়হান অট্ট হাসিতে ফেটে পড়ে। শ্রাবু ছোট ছোট করে চোখ খুলে রায়হানের দিকে তাকায়। রায়হান ঝুঁকে শ্রাবুর কপালে চুমু খেয়ে বলে। হার্ট, তুই আমার অশোকের সুখ, আমার স্নিগ্ধ সকালে পরম আবেশ তুই, আমার অধৈর্যের ধৈর্য তুই হলদিয়া। আমার আর কিছুই চাওয়ার নেই। জীবনের সকল চাওয়া তোর মাঝেই পরিপূর্ণ জান। জীবনে যতই বিপদ আসুক আমাকে ফেলে যাস না জান, আমি মরে যাব। যতই তুই বেটার অপশন পাস আমাকে কখনো ঠকাইস না জান, তাহলে আমার বেঁচে থাকাটাই দুষ্কর হবে। তোর মাঝে আমার বেঁচে থাক, আমি তোকে নিজের থেকে বেশি চাই জান।
রায়হানের কথাগুলো শুনে শ্রাবু পূর্ণ দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে থাকে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রায়হান আলতো হেসে আবারও কপালে চুমু দিয়ে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। তারপর শ্রাবুকে ফ্রেশ হতে বলে রায়হান নিচে চলে যায়। শ্রাবু ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে একটা কালো রঙের গাউন পরে নেয়। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে খোপা করে নেয়। ততক্ষণ রায়হান শ্রাবুর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। ডিম সিদ্ধ, দুধ আর জ্যাম পাউরুটির সাথে কিছু ফ্রুটস। শ্রাবুকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয় রায়হান। তারপর শ্রাবুকে মেডিসিন খাইয়ে কোলে করে নিয়ে রুম থেকে বের হয়। রুম থেকে বের হয়ে ভালো করে লক করে দেয়। তারপর আবারও শ্রাবুকে কোলে করে নিয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ায় আর রায়হানের হাতে থাকা রিমোট দিয়ে পুরো বাড়িটা অন্ধকার করে দেয়, সাথে সব কিছু লক করে দেয়। শ্রাবুকে কোলে নিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে উঠে বসে পড়ে। গাড়িতে উঠে বসেই রায়হান গাড়ি স্টার্ট দেয় আর গাড়ি ছুটে চলে মার্ডিন হাউসের উদ্দেশ্যে। বেলা 11টায় রায়হান শ্রাবুকে নিয়ে মার্ডিন হাউসে প্রবেশ করে। বাহিরে লিসান মার্ডিন আর মুক্তার খান ছিলেন বিধায় রায়হানের পোস্ট দেখতে পায়। লিসান মার্ডিন ভ্রু কুঁচকে আনমনে বলে, রায়হান বাইরে গেলে কখন আর কোথায় বা গিয়েছিল? কোম্পানি তো আজ অফ। তার কথা শুনে মুক্তার খান পোস্টের দিকে তাকিয়ে থাকে। রায়হান গাড়ি থামিয়ে বের হয়ে অপর পাশে এসে দরজা খুলে শ্রাবুকে কোলে তুলে নেয়। তাদের দুজনকে দেখে লিসান মার্ডিন আর মুক্তার খানের চক্ষু চরক গাছ। লিসান মার্ডিন এগিয়ে এসে রায়হানের সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার রায়হান, তুমি মামুনিকে নিয়ে সকাল সকাল কোথায় গিয়েছিলে? লিসান মার্ডিনের কথায় রায়হান তার দিকে তাকিয়ে বলে, লিসেন পাপা, আমি সকালে যাইনি, রাতেই তোমার মামুনিকে নিয়ে গিয়েছিলাম। তা কোথায় গিয়েছিলে বাবা? শান্তিতে বাসর করতে, বাসায় ডিস্টার্ব ফিল করছিলাম, তাই একটা শান্তিপূর্ণ জায়গায় গিয়ে বাসর করলাম। রায়হানের এমন লাগামহীন কথায় লিসান মার্ডিন আর মুক্তার খানের কাশি উঠে যায়। আর শ্রাবু সে তো হতবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। রায়হান আর কিছু না বলে চলে যেতে থাকে। তখনই লিসান মার্ডিন পেছন থেকে বলে, বিয়াদব ছেলে, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? রায়হান পিছু না ফিরে লিসান মার্ডিনকে বলে, জানি বলেই অল্প কিছু বললাম, না হলে তো পুরোটাই বলতাম। তুমি একটা কোচি মেয়ে বিয়ে করো, আমি তোমাকে বাসর করার আইডিয়া দিব। তোমাকে আমি ছোটো বেটা করবো, বিয়াদব ছেলে। রায়হান আর কিছু না বলে চলে যায়। আর লিসান মার্ডিন ফুস করে শ্বাস ফেলে বিড়বিড়িয়ে বলে, এই ছেলে শুধরাবার না, বাবাকে কিভাবে হেনস্থা করা যায় সে চিন্তাই থাকে সারাদিন। 12টার দিকে পার্লার থেকে সেই আগের মেয়েগুলো এসে সবাইকে সাজিয়ে দেয়। আর শ্রাবুর পরনে আছে অফ হোয়াইট কালার লেহেঙ্গা, তার সাথে আছে ডায়মন্ডের বদলে স্বর্ণ। গলায়, কানে, মাথায়, হাতে সব স্বর্ণের ছোঁয়া। অফ হোয়াইট কালারের লেহেঙ্গার সাথে ডায়মন্ড ভালো লাগবে না বলেই শ্রাবু আবদার করে স্বর্ণ পরার। তাই রায়হানও মাথা থেকে পা পর্যন্ত যা কিছু লাগে সব অর্ডার দিয়ে বানিয়ে আনে। অফ হোয়াইট আর স্বর্ণের ছোঁয়ায় শ্রাবু হলুদ বর্ণ গা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। তার এই হলুদ বর্ণ আর স্বর্ণের ঝলমলে যেন চোখ ঝলসে যাওয়া উপক্রম। আজ রিসেপশন হবে একটা হোটেলে, যেটা লিসান মার্ডিনের নিজস্ব। সেখানে গেস্টরা আসবে। মেয়েদের সাজতে সাজতে প্রায় 2টা বেজে যায়। ততক্ষণে বাড়ির সব পুরুষরা হোটেলে চলে যায় গেস্টদের আমন্ত্রণ জানাতে। মেয়েরা রেডি হয়ে নিচে আসতে গার্ডসরা মিলে তাদের নিয়ে যায় হোটেলে। রায়হানের পরনেও আজ অফ হোয়াইট স্যুট। মোট কথা সবাই আগে থেকেই বলে রেখেছিল মেয়েরা যে কালারের ড্রেস পরবে ছেলেরা সেই কালারই পরবে। তাই এখানে 5 কাপল তাদের পার্টনারদের ড্রেসের কালারের সাথে মিলে রেখে ড্রেস পরেছে। শ্রাবুকে স্টেজে নিয়ে যেতে থাকে সূর্য, বিথি, সুমাইয়া, মিতু। তাদের আসতে দেখে রায়হান স্টেজে চলে যায় আর তার দেখা দেখি সাইফুল, রাফিদ, হৃদয়, রাজও স্টেজে চলে যায়। শ্রাবু স্টেজে উঠতে নিলেই রায়হান হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে দেয়। তা দেখে সবাই হাই হাই করে চিল্লে ওঠে। শ্রাবুর রায়হানের হাতের উপর হাত রেখে স্টেজে ওঠে। তখনও রায়হান একইভাবে শ্রাবুর হাত ধরে রেখে নিজে হাঁটু গেড়ে বসে থেকে শ্রাবুকে বলে, আজ থেকে তুই আমার কাজিন না, তুই আমার জীবন সঙ্গী। শৈশবের সঙ্গী থেকে আজীবনের সঙ্গী হয়ে গেলি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। আমি সবসময় চাইতাম তুই শুধু আমার হয়ে থাক, কখনো হারাতে চাইনি তোকে। দেখ, আজ তোকে আমার করে নিলাম চিরকালের জন্য। কাজিন হিসেবে তোকে পেয়েছিলাম ভাগ্য থেকে, আর স্ত্রী হিসেবে তোকে পেলাম ভালোবাসা থেকে। আমাদের সম্পর্কটা আজ অন্যরকম
রূপ নিল, কিন্তু আমার কাছে তুই সবসময় একটাই মানুষ ছিলি, আর আজও তাই। আমার বেঁচে থাকার কারণ হলো দিয়া। কথাগুলো বলে রায়হান উঠে দাঁড়ায়, তারপর শ্রাবুর হাত ধরে শ্রাবুকে সোফায় নিয়ে বসার সাথে নিজেও বসে। তারপর সবাই মিলে আনন্দের দিনটা পার করে ফেলে। রাত 9টায় সবাই বাড়ি ফিরে আসে। রায়হান এখনো আসেনি, তার নাকি বিশেষ কাজ আছে, তাই সে কিছুক্ষণ পর আসবে। তাই তারা বাসায় চলে আসে। বাসায় এসে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। এই কয়েকদিনের ক্লান্তিতে নিমিষেই সবার চোখে ঘুম এসে পড়ে। শ্রাবু ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তার শরীরও বড্ড ক্লান্ত, হাঁটতেও কষ্ট হচ্ছিল, কিন্তু লজ্জায় সে কাউকেই বলতে পারেনি।